নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, সরকার কি ইপিএস 95 প্রকল্পটি পুরোপুরি বাতিল করে তার পরিবর্তে এমন একটি নতুন পেনশন ব্যবস্থা চালু করা উচিত যেখানে প্রত্যেক অবদানকারীর জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম পেনশনের নিশ্চয়তা থাকবে? আজ আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব কেন এমন একটি নতুন পেনশন ব্যবস্থা সরকার চাইলে বাস্তবায়ন করতে পারে। আসলে সরকার ইতিমধ্যেই অন্য কিছু প্রকল্পে ঠিক এই ধরনের মডেল ব্যবহার করেছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। যারা 1 সেপ্টেম্বর 2014 সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এবং যাদের বেসিক বেতন ও ডিএ মিলিয়ে 15,000 টাকার বেশি, তাদের জন্য ইপিএস 95 আর প্রযোজ্য নয়। অন্যদিকে যাদের বেসিক ও ডিএ মিলিয়ে 15,000 টাকার কম এবং যারা ওই সময়ের পরে চাকরিতে যোগ দিয়েছেন, তাদের ক্ষেত্রে এই প্রকল্প এখনও কার্যকর। এছাড়া আরও লক্ষ লক্ষ মানুষ আছেন যারা 1 সেপ্টেম্বর 2014 সালের আগের এই প্রকল্পে যুক্ত হয়েছিলেন। তাদের বেতন যতই হোক না কেন, তারা স্বেচ্ছায় ইপিএসে অবদান রাখতে পারতেন। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? ইপিএসে সরকার যে ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয় তা মাত্র 1,000 টাকা। বাস্তবে যারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন তাদের অধিকাংশ মাসে 2,000 থেকে 2,500 কিংবা 3,000 থেকে 3,500 টাকার মতো পেনশন পান। এর চেয়ে বেশি পেনশন খুব কম মানুষই পান। আর যারা আগামী দিনে অর্থাৎ 2030 সালের পরে অবসর নেবেন, তাদের ক্ষেত্রেও বর্তমান নিয়ম অনুযায়ী পেনশন 4,500 টাকার বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হলো, ইপিএসের হিসাব করার যে ফর্মুলা রয়েছে সেটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খুব বেশি পেনশন পাওয়ার সুযোগই থাকে না। এই কারণেই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি কি সরকারের উচিত ইপিএস 95 প্রকল্পটি বন্ধ করে তার পরিবর্তে এমন একটি উন্নত প্রকল্প চালু করা হোক যেখানে প্রত্যেক যোগ্য ব্যক্তিকে অনেক ভালো ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয়া যাবে? তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আমি বাস্তব উদাহরণ এবং বিশদ বিশ্লেষণের মাধ্যমে পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইপিএসের কথা বললে আমরা সবাই জানি যে সদস্যরা এতে নিয়মিত অবদান রাখেন। যারা 1990 কিংবা 2000 সালের দিকে এই প্রকল্পে যোগ দিয়েছিলেন, তারা বিভিন্ন সময়ে নির্ধারিত স্ল্যাব অনুযায়ী অবদান জমা করেছেন। এরপর সেই অবদানের ভিত্তিতে নির্দিষ্ট ফর্মুলা মেনে তাদের পেনশন নির্ধারণ করা হয়। তবে যদি সেই হিসাব অনুযায়ী কারো পেনশন 1,000 টাকার কম হয়, তাহলে তাকে ন্যূনতম 1,000 টাকা পেনশন দেয়া হয়। প্রথম দিকে ইপিএসে বেতনের সীমা ছিল 5,000 টাকা, পরে সেটি বাড়িয়ে 6,500 টাকা করা হয়। এরপর 2014 সালে সেই সীমা বাড়িয়ে 15,000 টাকা করা হয়। যখন সীমা ছিল 5,000 টাকা, তখন একজন সদস্যের পক্ষ থেকে ইপিএসে মাসিক অবদান যেত প্রায় 417 টাকা। সীমা 6,500 টাকা হওয়ার পরে সেই অবদান বেড়ে প্রায় 572 টাকা হয়। আর 15,000 টাকার স্ল্যাব চালু হওয়ার পরে মাসিক অবদান দাঁড়ায় প্রায় 1,250 টাকা। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথায় যাব। এটি হলো অটল পেনশন যোজনা।
এই প্রকল্পটিও মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য চালু করা হয়েছে, তবে এখানে মাসিক অবদানের পরিমাণ কিছুটা বেশি হলেও ভবিষ্যতে পাওয়া পেনশনের অঙ্কও তুলনামূলকভাবে বেশি। আসলে এই প্রকল্পটির সঙ্গে ইপিএসের তুলনা করা সবচেয়ে সহজ, কারণ এখানে যে পরিমাণ অবদান রাখতে হয় তা অনেকটা ইপিএসে দেওয়া অবদানের কাছাকাছি। এই প্রকল্পেও 18 থেকে 40 বছরের মধ্যে যোগ দিতে হয়। এরপর প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা জমা রাখতে হয়। ধরুন একজন ব্যক্তি 30 বছর বয়সে এই প্রকল্পে যোগ দিলেন। যদি তিনি প্রতি মাসে প্রায় 577 টাকা নিয়মিত জমা করেন, তাহলে 60 বছর বয়সে সরকার তাকে প্রতি মাসে 5,000 টাকার নিশ্চিত পেনশন দেবে। এখানে লক্ষ্য করুন, এর আগে যে দুটি প্রকল্পের কথা বললাম সেখানে সদস্য এবং সরকারের যৌথ অবদান তুলনামূলকভাবে অনেক কম হলেও সরকার 3,000 টাকার পেনশন নিশ্চিত করছে। আর অটল পেনশন যোজনায় মাসে প্রায় 577 টাকা অবদান রাখলে সরকার 5,000 টাকার নিশ্চিত পেনশনের ব্যবস্থা করছে। এবার আবার ইপিএসের দিকে ফিরে আসা যাক। 1990 সালের দিকে যারা ইপিএসে অবদান রাখা শুরু করেছিলেন তাদের প্রথম মাসিক অবদান ছিল প্রায় 417 টাকা। পরে সেটি বেড়ে 572 টাকা হয়েছে। এরপর 2014 সালের পরে তা বেড়ে দাঁড়ায় 1250 টাকা। যদি দীর্ঘ কর্মজীবনের গড় হিসাব করা হয় তাহলে দেখা যাবে একজন সদস্য বহু বছর ধরে প্রতি মাসে গড়ে প্রায় 700 থেকে 800 টাকার মতো অবদান রেখেছেন। কখনো 417 টাকা, কখনো 572 টাকা, আবার পরে 1250 টাকাও জমা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ সময়ের গড় মাসিক অবদান বেশ উল্লেখযোগ্য। কিন্তু এত দীর্ঘ সময় ধরে এত টাকা জমা দেওয়ার পরও ইপিএস যে ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয় তা মাত্র 1,000 টাকা। আর ফর্মুলা অনুযায়ী হিসাব করলেও অধিকাংশ মানুষের পেনশন 4,500 টাকার বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পুরো হিসাবের পদ্ধতিটাই এমনভাবে তৈরি করা হয়েছে। অন্যদিকে অটল পেনশন যোজনায় যদি কেউ প্রতি মাসে মাত্র 577 টাকা নিয়মিত জমা রাখেন তাহলে সরকার তাকে 5,000 টাকা নিশ্চিত পেনশন দিতে প্রস্তুত। এখন যদি সরকারকে প্রশ্ন করা হয় যে একই ধরনের অবদান থাকা সত্ত্বেও এই পার্থক্য কেন, তাহলে সরকারের যুক্তি হলো অসংগঠিত ক্ষেত্রের মানুষ তুলনামূলকভাবে আর্থিকভাবে দুর্বল, তাই তাদের পক্ষে বেশি টাকা জমা রাখা সম্ভব নয়। সেই কারণেই সরকার নিজের পক্ষ থেকেও কিছু অর্থ যোগ করে তাদের বেশি পেনশন দেওয়ার চেষ্টা করে। কিন্তু সংগঠিত ক্ষেত্রের কর্মীদের ক্ষেত্রে সরকারের ধারণা ভিন্ন। সরকার মনে করে এই শ্রেণীর মানুষ তুলনামূলকভাবে ভালো আয় করেন, তাই তাদের কাছ থেকে অবদান নিয়ে আলাদা করে অনেক বেশি পেনশন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিষয়টি কি সত্যি এত সহজ? অনেকের মতে এর পেছনে শুধু আর্থিক হিসাব নয়, বরং ভোটের রাজনীতিও কাজ করে। কারণ ইপিএস হোক কিংবা অটল পেনশন যোজনা অথবা এনপিএস ফর ট্রেডার্স, সবকটি মূলত সামাজিক সুরক্ষা প্রকল্প। বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এক নয়। অনেকে মনে করেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা নির্বাচনে অনেক বেশি সক্রিয়ভাবে ভোট দেন। অন্যদিকে সংগঠিত ক্ষেত্রের বহু কর্মী ভোটদানে তুলনামূলকভাবে কম অংশ নেন। ফলে সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পেও সেই রাজনৈতিক বাস্তবতার প্রভাব দেখা যায় বলে অনেকের দাবি। এখন যারা 1 সেপ্টেম্বর 2014 সালের আগে ইপিএসে যোগ দিয়েছেন এবং যাদের বেতন 15,000 টাকার বেশি, তাদের কথা আলাদা।
তাদের অনেকেই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়তে পারেন, কিন্তু যাদের বেতন এখনও 15,000 টাকার কম এবং যারা এখনও ইপিএসের সদস্য, তাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে অনেক দুর্বল। তাহলে তাদেরও তো আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষ হিসেবেই বিবেচনা করা উচিত, কারণ মাসে 15,000 টাকার কম আয়ে সংসার চালানো মোটেও সহজ নয়। তাহলে তাদের জন্য সরকার কেন 5,000 টাকার নিশ্চিত পেনশনের ব্যবস্থা করবে না? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের মতে এই কারণেই বর্তমান ইপিএস ব্যবস্থা তাদের জন্য খুব একটা কার্যকর নয়। বরং যদি অটল পেনশন যোজনার মতো কোনো প্রকল্পে একই ধরনের সুবিধা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তাদের আর্থিক নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হতে পারে। বর্তমানে ইপিএসের ন্যূনতম পেনশন 7,500 টাকা, সঙ্গে মহার্ঘ ভাতা করার দাবিতে আন্দোলন চলছে। যদি সরকার সেই দাবি পূরণ করতে না পারে, তাহলেও অন্তত 5,000 টাকার ন্যূনতম পেনশন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অন্তত 3,000 টাকার ন্যূনতম পেনশন তো দেওয়াই উচিত, কারণ সরকার ইতিমধ্যেই অন্য একাধিক প্রকল্পে একই ধরনের সুবিধা দিচ্ছে। সেই কারণে অনেকের মত হলো বর্তমান ইপিএস প্রকল্পটি পুনর্বিবেচনা করা উচিত এবং তার পরিবর্তে এমন একটি নতুন ব্যবস্থা চালু করা উচিত যেখানে প্রত্যেক যোগ্য সদস্য অন্তত 5,000 টাকার নিশ্চিত পেনশন পাবেন। আপনাদের কি মত? আমার এই বিশ্লেষণ যদি আপনাদের যুক্তিযুক্ত বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাবেন। আবার যদি আমার বক্তব্যের সঙ্গে একমত না হন, তাহলেও অবশ্যই মন্তব্য করুন, কারণ ভিন্ন মতামত থেকেই নতুন আলোচনা শুরু হয় এবং ভবিষ্যতের ভিডিওগুলোর জন্য নতুন নতুন বিষয় খুঁজে পাওয়া যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাঁরাও এই তথ্য জানতে পারেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আপনাদের স্বার্থে নিয়মিত গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেখানে সাধারণ মানুষের স্বার্থে কথা বলার প্রয়োজন হয়, সেখানে সেই বিষয়ও তুলে ধরা হয়। আপনারা যদি এই ধরনের কন্টেন্টকে সমর্থন করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, নিজের মতামত কমেন্টে লিখুন। তাহলে ইউটিউব আরও বেশি মানুষের কাছে এই ধরনের তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই নতুন একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।